ভারতের সাংস্কৃতিক রাজধানী কলকাতা তার সমৃদ্ধ সাহিত্যিক ঐতিহ্য এবং প্রাণবন্ত প্রকাশনা শিল্পের জন্য বিখ্যাত। এই শহরটি প্রচুর বই প্রকাশকদের আবাসস্থল, যা বিভিন্ন জেনারেশন এবং শ্রোতাদের তাদের বইয়ের পূরণ করে। কলকাতার প্রকাশনা শিল্প বছরের পর বছর ধরে উল্লেখযোগ্যভাবে বিকশিত হয়েছে। বৈচিত্র্যময় জনসংখ্যা এবং সাহিত্যের উপর একটি দৃঢ় জোর দিয়ে ঐতিহ্যগত এবং স্বপ্রকাশনার বিকল্প উভয়ই জনপ্রিয়তা অর্জন করেছে। আমি আজকে এসেছি ভাইতুল্য সৌম্য মুখোপাধ্যায়ের কাছে। তার একটি প্রকাশনা সংস্থা আছে, নাম বইওয়ালা, এবং অনেকগুলোই বই তিনি প্রকাশ করেছেন। সামনে বইমেলা আসছে, 25-এর বইমেলা, সেখানেও অনেকগুলো বই তিনি প্রকাশ করবেন। আমি জেনে নেব তার এই যে জার্নিটা, এই পথ চলাটা, তার সম্বন্ধে রোমাঞ্চকর কিছু কথা। সৌম্য, তোমাকে যা যতটুকুনি দেখেছি, এই কেন তুমি এই সব প্রকাশনা ব্যবসায় তোমার আশা, কি তাগিদে? প্রথমত মানে প্রথম যে কারণ সেটা হচ্ছে বইয়ের প্রতি একটা ভালো লাগা। ছোটবেলা থেকে যেরকম অনেকের ধরুন বৃষ্টি পড়লে মাটির সোঁদা গন্ধ ভালো লাগে, আমার ওর পাশাপাশি নতুন বইয়ের গন্ধ ভালো লাগতো। তো সেটা একটা কারণ, ভালো লাগার একটা জায়গাটা, গন্ধটা কারণ। সেটা থেকে তো বটেই। এবং সবসময় আমি চেয়েছিলাম যে এমন একটা কিছু করতে যেটা আমি লোককে বলতে কখনো কুণ্ঠাবোধ করব না, যে না আমি এই একটা কাজ করছি যেটা কিছু মানুষের উপকার হচ্ছে। মানে শুধু কাজের জন্য কাজ নয়, কিছু সামগ্রিকভাবে সমাজের প্রতি একটা দায়বদ্ধতাও তার মধ্যে থাকবে। তার জন্যই বই। আমি মানে বন্দুক বা বোমা বিক্রি করি না, বোমা তুলে দিই না কারোর হাতে, বই তুলে দিই। বাহ, তুমি একটা নতুন কথাই বললে যে বন্দুক বোমা না দিয়ে বই তুলে দিই। আচ্ছা, আজকের সময় দাঁড়িয়ে যে তোমার প্রকাশনা বইওয়ালা যে তোমার প্রকাশনা সংস্থা, মানে আজকের পাঠকদের কাছে কোন ধারাটা এখন জনপ্রিয়? মানে বই তো পড়াই হয় না, কিন্তু এখনো অনেকেই বই পড়ে, কিন্তু কোন একটা 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 সংখ্যক মানুষ এখনো বই পড়ে, পড়ে সেই যারা সংখ্যাটা বই এখনো কিনে পড়ে। যে এখনকার সংখ্যাটা জেনারেশন ছিল, সেই সংখ্যাটা আছে। সমস্যাটা যেটা হচ্ছে, আমরা সবসময় বলি যে বই পড়া কমে গেছে, বই পড়া কমে গেছে। এটা আমরা এই নিরিখে বলি যে কলকাতায় বই পড়া কমে গেছে। ধরুন বেশিরভাগ বই তো, বই মানে তো বই পাড়া, যেটা কলেজ স্ট্রিট, ওই চত্বরটাকে ধরি, তো সেখানে বইয়ের বিক্রি কমে গেছে। বই তো এটা আমরা দেখি না একবারও, যে আমরা তো মানে প্রধানত বাংলা বই প্রকাশ করি, তো কলকাতায় বাঙালি কমে গেছে। তো বাঙালি নেই, বাংলা বই বিক্রি কারা করবে? কিন্তু পাশাপাশিভাবে আমি বেশ কিছু, ধরুন জেলা স্তরে মেলা করেছি, রানাঘাটে করেছি কিছুদিন আগে, নিউ ব্যারাকপুরে করেছি, বারাসাতে। জেলা স্তরে কিন্তু বই বিক্রি আছে, সাধারণ মানুষ বই কিনতে আসছে, বই বিক্রি হচ্ছে। আমরা যেটা বলছি বারবার যে বই বিক্রি কমে গেছে, বাংলার পাঠক, বইয়ের পাঠক কমে গেছে, সেটা আমরা কলকাতার হিসেবে বলছি। যেটা আমরা মাধ্যমিকের পর দেখি কাগজে, খবরের কাগজে বিজ্ঞাপন বেরিয়ে, মানে খবর বেরিয়েছে আর কি, যে এবারের মাধ্যমিকে জেলার জয় জয়কার। আরে কলকাতার কটা ছেলে মাধ্যমিক দেয়? সবাই তো আইসিএসসি সিবিএসসি। ঠিক। বাংলা বইয়ের ক্ষেত্রেও তাই। খুব ভালো ভালো কথা বললে তুমি, যে কলকাতায় বাঙালি সংখ্যা বাঙালির সংখ্যা কমে কমেছে। গেছে, বা বাংলা মাধ্যমে পড়াশোনার ছাত্রছাত্রীটা কমে গেছে। খুব চলটা ভালো। কমে গেছে। আচ্ছা, তুমি তো বই এই বছরও তুমি বইমেলায় বই বার করছো, সেটা সংখ্যাটা কতটা? আমার মানে ধরুন এই, আমার তো 4 বছর হলো ব্যবসা। হ্যাঁ। এই 4 বছরে আমার 150-র কাছাকাছি টাইটেল হয়েছে, 150টা মতো বই হয়েছে। সব ধরনের বই আছে, কবিতা, গল্প, উপন্যাস সবই আছে। তো আজকের সময় দাঁড়িয়ে একটা বই কিভাবে আরো আকর্ষণীয় করে তোলা, আমি মূলত সেটা জোর যে দিই, এই মানে এই জেনারেশনের কাছে আরো বেশি করে পৌঁছায়। মূলত আমি জোর দিই আমার বইয়ের গেটআপের ওপর, প্রোডাকশনটার উপর। সেটার উপর আমি কোনো কম্প্রোমাইজ করি না। প্রোডাকশনটা যতটা পারি ভালো রাখার চেষ্টা করি, প্রচ্ছদটাকে খুব নজর দিই। আমি যেহেতু নিজেও মানে ডিজাইনিং এর সাথে যুক্ত, আমি নিজেও গ্রাফিক্স ডিজাইনার, তো সেই হিসেবে আমি প্রচ্ছদটার উপর খুব জোর দিই। আর কন্টেন্টে তো আমার সবটা হাত থাকে না, কিন্তু আমি বেছে নিই, নিজে পড়ে নিই, বুঝেই বই করি। এবং আমার বইগুলো ভালোই। যারা লিখেছেন, আমার যারা লেখক, তারা প্রত্যেকেই মানে তারা নিজস্ব জায়গাতে, স্ব জায়গায় আর কি, তারা কেউ অধ্যাপনা করেছেন, কেউ ডাক্তার, চিকিৎসা শাস্ত্রে আছেন, চিকিৎসা
কেউ চিকিৎসক আর কি, কবি যারা তারাও তাদের নিজস্ব ফিল্ডে তারা প্রত্যেকেই বিখ্যাত নামী। তারপরেও তারা যে বই লিখছেন, ওই তাদের কাজ বাদ দিয়ে সময় বের করে কবিতা লিখছেন, গল্প লিখছেন, উপন্যাস লিখছেন, এটা খুব ভালো বিষয় একটা। এটা যত হবে তত ভালো। কলকাতার প্রকাশকরা কল্পকাহিনী, নন ফিকশন, একাডেমিক পাঠ্য, শিশু সাহিত্য এবং আধ্যাত্মিক বই সহ বিভিন্ন ধরনের শৈলী কভার করেন। অনেক প্রকাশক ভারতের বৈচিত্র্যময় সংস্কৃতি এবং সামাজিক সমস্যাগুলিকে প্রতিফলিত করে এমন কাজগুলিতেই মনোনিবেশ করেন, যা স্থানীয় এবং জাতীয় উভয় ক্ষেত্রেই আরও প্রাসঙ্গিক করে তোলে। সৌম্য যেইভাবে বলছেন যে এই আজকের সময় দাঁড়িয়ে বই মানুষ পড়ে না যেখানে, সেখানে কিভাবে আরও মানুষের কাছে বা শ্রোতার কাছে পৌঁছে যাবে, সেইটাই সৌম্যর কাছে আমি জিজ্ঞাসা করবো। সৌম্য, বই তো তুমি ছাপাচ্ছ, তুমি বলছো 4 বছর তোমার এই পথ চলা, 4 বছরের মধ্যে 100-150 খানা বই তুমি ছাপিয়ে দিয়েছো। তো এবার বই যে পড়াটা আজ কমে গেছে, সেইটার জন্য অন্য কোনো আঙ্গিকে কি তুমি বইটা তাদের কাছে পৌঁছবার চেষ্টা করছো, না শুধু বইমেলা? না না না, আমি সমস্ত জায়গা থেকে, আমি ধরুন মানে এখন যেটা মূলত মানে সবার পক্ষে যেটা খুব সহজ, সেটা হচ্ছে আমাদের ওই মুঠোফোন মোবাইল। তো আমি সোশ্যাল মিডিয়াকে বিশালভাবে ব্যবহার করি। আমার নিজস্ব পেজ আছে, নতুন প্ল্যাটফর্মগুলো, নতুন যে প্ল্যাটফর্মগুলো আছে, ডিজিটাল প্ল্যাটফর্ম, সেগুলো সবটাই ব্যবহার করি। আমি তো প্রযুক্তিটাকে অস্বীকার করতে পারবো না। না সেটা তো তোমার ক্ষেত্রে আমার ভালো। মোবাইল এসছে বলে আমার বই বিক্রি কমে গেছে, এটা আমি মনে করি না। সারা পৃথিবী জুড়ে তুমি তোমার বই যেগুলো করছো সেগুলো পৌঁছে আমি দিতে পারছো। প্রযুক্তিটাকে ব্যবহার করছি, কিন্তু সেটাকে ব্যবহার করছি বইটার জন্যই। হ্যাঁ, এতে আরো হচ্ছে কি, মানে আগে যেরকম আরো বেশি সংখ্যক লোকের কাছে পৌঁছচ্ছে। শুধু পৌঁছানো নয়, যেটা আমি দেখছি ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যেটা হচ্ছে যে তুমি তার রিভিউটাও পাচ্ছ, রিভিউ যে পাচ্ছি, তোমার বইটা আরো কি দরকার ছিল বা ভালো প্রতিক্রিয়া পাচ্ছি। হ্যাঁ, এবং আমি বিভিন্ন অনুষ্ঠান করে থাকি বই প্রকাশের, সেখানেও ছবিগুলো আমি ফেসবুকে আপলোড করি, আমার নিজস্ব পেজে দিই, সেখান থেকে একটা প্রতিক্রিয়া পাচ্ছি, ভালো লাগে। তথ্য প্রযুক্তিকে ব্যবহার করছি। ডিজিটাল মিডিয়ায় স্থানান্তর প্রথাগত প্রকাশকদের ই-বুক এবং অনলাইন বিতরণ চ্যানেলে বিনিয়োগ করে দ্রুত মানিয়ে নিতে বাধ্য করেছে আজ। স্বপ্রকাশনার প্ল্যাটফর্মের উত্থান ঐতিহ্যগত প্রকাশকদের জন্য প্রতিযোগিতা তৈরি করেছে, কারণ লেখকদের কাছে এখন আগের চেয়ে অনেক বেশি বিকল্প রয়েছে। আমরা বিশ্বাস করি যে প্রতিটি মানুষের নিজস্ব গল্প আছে, শুধুমাত্র তাদের এটি প্রকাশ করার জন্য সঠিক প্ল্যাটফর্ম প্রয়োজন। কলকাতার বাংলায় এই প্রকাশকের জন্যে তাদের কথা বিশ্বের কাছে বলার এবং তাদের লেখার মাধ্যমে হাজার পথ অন্বেষণ করার সুযোগ করে দিচ্ছে এই প্রকাশকরা। সৌম্য মুখোপাধ্যায়ের প্রকাশনা সংস্থা বইওয়ালা, 4 বছরের পথ চলা। এখন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার সময়, আমরা সবাই কিছু না কিছুভাবে ব্যবহার করছি। সেখানে দেখতে পাচ্ছি যে লেখকদের দরকার হচ্ছে না, নিজেরাই করছে। এই সময় এই যে এআই এর যে দাপট, আগামী দিনে কি হবে, তো প্রকাশনার ব্যবসাটা কতটা নিরাপদ? না না, প্রকাশনার ব্যবসা প্রকাশনা থাকবেই। মানে আপনি যতই যাই করুন, মানে আলটিমেটলি ওই বুক সেলফে বইটা দেখতে সবাই ভালোবাসে। মানে অনেকেই বই পড়ুক না পড়ুক, বই কেনাটা তাদের একটা একটা ফ্যাশনের জায়গায় চলে এবং গেছে, প্যাশন হয়ে গেছে। হ্যাঁ, তো আরেকটা যেটা তোমাকে জিজ্ঞাসা করার ছিল, তুমি বলছিলে যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করলে আমরা অনেকে মানে শ্রোতাদের যারা পড়েন বই, তাদের মতামত জানতে পারি। তো এরকম মতামত কি এসছে? সরাসরি জানতে পারি। হ্যাঁ, সরাসরি জানতে পারি। এরকম মতামত এসছে যে তারা বলছে যে এই ধরনের, মানে এই বিষয়, এই ধরনের, এরকম ধরনের কিছু লেখা আপনারা লেখককে, মানে লেখকের কাছে আবেদন এসছে? হ্যাঁ, বেশ কিছু ক্ষেত্রে লেখকের কাছেও আবেদন আসে যে এই ধরনের লেখা। হ্যাঁ, এবং তারা মানে এখন আমি দেখেছি সোশ্যাল মিডিয়ায় প্রায়, ফেসবুকে যেটা লক্ষ্য করি, তারা খোঁজে যে এবছর বইমেলায় থ্রিলার কি বেরোচ্ছে। তার মানে কি, সে থ্রিলারের পাঠক, সে থ্রিলার পড়তে চায়। তো সেই মতো সঙ্গে সঙ্গে সে জানতেও পারছে, পরের কমেন্টগুলোতে পরপর আসছে কার কার থ্রিলার আছে, কার কার বেরোচ্ছে। এইটা তো এতদিন ছিল না। মানে সবটাই যে খারাপ সেটা নয়, তথ্য প্রযুক্তি খারাপ তো কখনোই না। আমরা কিভাবে ব্যবহার ভালো করব, অনেক কিছু আছে, তার উপর কিভাবে ব্যবহার করব। তোমার বইওয়ালা প্রকাশনার এরকম কি ব্যবস্থা আছে যে লেখকের সঙ্গে সরাসরি কথা, যে হ্যাঁ, আমি বহুবার লাইভ করেছি। হ্যাঁ, বহুবার করেছি, যেটা আরো আমার অনুষ্ঠানেও লাইভ করি, এবং আমি মানে
মিট মিট দ্য অথর এরকম বহুবার করেছি। তাদের একটা তাদের একদম মানে বসি এরকম যেরকম আমি বসে কথা বলছি সেরকম অথরের সাথে আমি নিজে কথা বলেছি, এরকম অনেকবার হয়েছে। তোমার যে বইয়ের ক্ষেত্রে যে বইগুলো দেখছি মানে দারুণ বাঁধায়, দারুণভাবে তার আমি সবসময় প্রোডাকশনটায় জোর দিই। হ্যাঁ, জোর দিই। তো এর দামের একটা তো ফারাক হয়ে যায় আজকের সময় দাঁড়িয়ে। তো সেটা কি মধ্যবিত্ত বাঙালিদের আমি দামটা হাতের মাথায় রেখেই করি। মানে আমি যেহেতু নিজেও খুব মধ্যবিত্ত, খুব ছাপোষা মধ্যবিত্ত পরিবার থেকে আমি বড় হয়েছি। সেই হিসেবে আমি বুঝি যে এই দামটা দিয়ে আমি এই বইটা কিনতে পারবো। বা আমার সময় যদি আমি যদি প্রকাশনা না করতাম, আমি যদি প্রকাশক না হতাম, আমি শুধুমাত্র পাঠক হতাম, তাহলে আমি বইটা যদি আমার কেনার ইচ্ছে থাকতো তাহলে আমি কিনতে পারতাম কিনা এটা আমি মাথায় রেখে করি। এবং সেটা আমি লেখকদের যাদের বই করছি তাদের সাথে কথা বলে নিই আচ্ছা। যে আমি এর বেশি দাম রাখবো না। আলো যেমন জাগতিক নিয়মে অন্ধকার দূর করে সবকিছু মূর্ত করে, তেমনি বই মানুষের মনের ভেতরে জ্ঞানের আলো এনে যাবতীয় অন্ধকারকে দূর করে চেতনার আলোকে সবকিছুকে উদ্ভাসিত করে দেখায়। আলো শুধু ভৌগোলিকভাবে ছড়িয়ে যেতে পারে, আর বই অতীত থেকে ভবিষ্যৎ, নিকট থেকে দূরে, এমনকি যুগ থেকে যুগান্তরে জ্ঞানের আলোকে পৌঁছে দিতে পারে। তাই দেশকালের সীমানা অতিক্রম করে জ্ঞানের আলোকে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারে একমাত্র বই। সৌম্যর কাছে আমি আরো কিছু প্রশ্ন, যেগুলো ওর নিজের কথা, যে তোমার যে এই জার্নিটা শুরু হলো, তুমি তো মানে এর সঙ্গে কোনোভাবেই যুক্ত ছিলে না, বই না, প্রকাশনা কিন্তু আমার প্রথম আমি আমার মানে ধরলাম যখন ভালোবাসার জায়গা থেকে তুমি আমি বই আমি পড়ি যখন কিন্তু- কলেজে যখন পড়ি, সেই সময় আমি একটা সাপ্তাহিক ট্যাবলয়েড আমাদের এখান থেকে খুব কাছ থেকে রবীন্দ্রভারতীর উল্টো দিকে, হ্যাঁ, সেখান থেকে একটা সাপ্তাহিক ট্যাবলয়েড বের হতো, সংবাদ উত্তর প্রান্ত বলে। আচ্ছা। তো সেখানে আমি চাকরি সূত্রে ওখানে যাই। হুম। তখন আমি কলেজের পাশাপাশি ওই কাজটাও করি। তখন আমার এক কবি বন্ধু, মানে দাদা কাম বন্ধু আর কি, তিনি আমাকে নিয়ে যান। তো তখন থেকেই আমি ওই প্রকাশনা ব্যাপারটা আমি জানি। মানে যখন আমি চাকরি বাকরি করবো কোনো ঠিক করিনি, বা কি করব কি কাজ করব, তখন কলেজে পড়ি, জাস্ট পড়ছি। তখন থেকে কিন্তু আমি প্রকাশনা ব্যাপারটা জানি। এবং উনি মানে যার এই ট্যাবলয়েডটা ছিল উত্তর প্রান্ত, তিনি একজন খুব নামী প্রকাশক। আজকের দিনে দাঁড়িয়ে তিনি মানে প্রথম ৫ জন প্রকাশকের একজন। তো তিনি আমাকে প্রথম থেকেই এই ব্যাপারটা শিখিয়েছেন যে এখানে যেতে হয়, এখানে গেলে এই বাধাই হয়, এখান থেকে ল্যামিনেশন করতে হয়, এখান থেকে কভার চাপতে হয়। এটা আমি তখন থেকেই জানি। সেটা প্রায় মানে ২২-২৩ বছর ধরে আর কি, আগে আর কি, ২২-২৩ বছর আগে। তো প্রকাশনাটা আমি তখন থেকে জানি, প্রোডাকশনটা। তারপরে তো আমি মানে জীবনে অন্য কাজে গেছি আর কি। সেটাও যেহেতু আমার মাস কমিউনিকেশন নিয়ে পড়াশুনো, সাংবাদিকতা করেছি কিছুদিন, এবং তারপরে আবার প্রকাশনায় ফিরে এসেছি। আচ্ছা, তুমি তো বললে যে এই যে ৪ বছরে ১৫৩ তাই তো ওরকম বই তুমি প্রকাশ প্রকাশিত করেছো হয়েছে, বা হ্যাঁ, প্রকাশিত বা হবে। এবার তোমার এখানে দেখছি অনেকগুলো বই আছে, তো তুমি তোমার এই ১৫৩ খানার মধ্যে তোমার ফেভারিট, তোমার সবচেয়ে ভালো লাগার যে বইটা, যে ছাপিয়ে আমি খুব আনন্দ হয়েছি, সেই বইটা কি এখানে আছে? না, আমার কাছে সবকটা বই ছাপিয়ে আনন্দ হয়েছে। সবকটাই প্রায় আমার না, সন্তানের মতো। না, সে অবশ্য ঠিক, কিন্তু সব সন্তান, সব মাও বই পছন্দ মাও হয়েছে। সব সন্তানকে সমভাবে দেখে না, এবার সেটা সন্তানরা আরেকটু বড় হোক, তারপর বোঝা যাবে কে ভালো সন্তান কে খারাপ সন্তান। এখন সবাই খুব ভালো। না, তাও এক মানে এর মধ্যে তাহলে বেশ কিছু বই মানে- আছে যেগুলো আমি মানে মানে খুব মানে খুব মানে সহজে করতে পেরেছি। আমার খুব একটা পরিশ্রম হয়নি। কিন্তু সেটা এত পরিমাণে বিক্রি হয়েছে যে আমাকে খুব আনন্দ দিয়েছে। এরকম বই আছে, বাদল সরকারের একটা বই আমার কাছে আছে। এই যে এই বইটা। আমি এটা করে খুব আনন্দ পেয়েছি। এছাড়া চণ্ডী মুখোপাধ্যায়ের বই আছেন। আমাকে প্রধানত এটা ডক্টর প্রভাত ভট্টাচার্য, উনি আমাকে প্রথম এই প্রকাশনার কথা বলেন যে আপনি নিজে একটা প্রকাশনা করুন। সেটা আমি তখন শুরু করি। প্রভাতবাবু আমাকে প্রথম বলেন, ডাক্তার প্রভাত ভট্টাচার্য, যে আপনি একটা প্রকাশনা, আপনি জানেন যখন সবটা, তখন নিজে কেন প্রকাশনা করছেন না। সিথির মোড়ে আমরা চা খেতে খেতে আলোচনা, তারপরে সেই সময়টা লকডাউন আবার, তো তখনই প্রকাশনা শুরু, তবে চলছে।
আচ্ছা, যেটা ওনার প্রথম বই, ওনার বইটাই আমার প্রথম বই। আচ্ছা আচ্ছা। তারপরে আরো বেশ কিছু ভালো ভালো বই করেছি, চণ্ডী মুখোপাধ্যায়ের বই করেছি। আমার ডক্টর ক্ষুদিরাম দাসের কিছু বই আছে, বেশ কিছু বই আছে ডক্টর ক্ষুদিরাম দাসের। আচ্ছা, তোমার তো মানে লেখকের যে নামগুলো শুনছি, এটা সেইভাবে হয়তো প্রকাশিত আগে ছিল না। না, তো এবার তোমার আমি নতুনদেরই হ্যাঁ, বেশি ওইটাই গুরুত্ব জিজ্ঞেস দিই। করতে, প্রকাশনাতে নতুনদেরকে এরকম আমি ভাবে মানে চেষ্টা করি সবসময় যে তারা মানে অল্প বয়সী ছেলে মেয়ে যারা বাংলা কবিতা লিখছে বা বাংলা কবিতাটাকে ভালোবাসে, তাদের বই করার জন্য। এরকম বেশ কিছু আমার মানে অল্প বয়সী তরুণ তরুণী আছে যারা আমার লেখক লেখিকা, যাদের বই আমি প্রকাশ করেছি। তোমার যে বই সন্তান প্রায় বই, পুরোটাই তাই আমার। এই বইগুলো, খুব যত্ন করে আমি নিজের হাতে পুরোটা হ্যাঁ, করি। এই বইগুলো বইমেলা ছাড়া অন্য কিভাবে অনলাইন, এখন যে প্ল্যাটফর্মগুলো আমার কিভাবে অনলাইনও পাওয়া যায়, বইপাড়াতেও পাওয়া যায়, কলেজ স্ট্রিটেও পাওয়া যায়। আচ্ছা, আমার নিজস্ব কোনো অনলাইন মানে বিপণন কিভাবে পাওয়া যায়? সংস্থা নেই। নেই, নিজস্ব সেটাই বলছি, তাহলে অনলাইনে কিভাবে পাওয়া যাবে? অনলাইনে আমার কিভাবে? অনলাইনে আছে। অনলাইনে আমি সবসময় একটা যে বইটা প্রকাশিত হয় সঙ্গে সঙ্গে তার আমি অনলাইন লিঙ্কটা দিয়ে দিই। সোশ্যাল মিডিয়াতেই দিয়ে দিই। সেখানে ক্লিক করলেই সোশ্যাল মিডিয়ায় তোমার পেজটার নামটা কি? বইওয়ালা প্রকাশন। সৌম্য মুখোপাধ্যায়, তার প্রকাশনা সংস্থা বইওয়ালা। 4 বছরের পথ চলা, তার মধ্যে অনেকগুলি বই তিনি বার করেছেন। বাংলার সাহিত্যকে, বাংলার গল্পকে বইয়ের আকার দিয়েছেন, যা পাঠকের কাছে নানানভাবেই পৌঁছে যাচ্ছে। বই পড়ার অভ্যেসটা করুন। বই আমাদের অতি অন্তরঙ্গ বন্ধু। প্রতিটি পুরস্কার হোক বই, প্রতিটি উপহারের বিকল্প হোক বই, তবেই আমাদের জীবন হবে সুন্দর। বই এমন একটা উপকরণ যা পড়ার পরে যত্ন করে সাজিয়ে রাখা যায়। প্রজন্মের পর প্রজন্ম চাইলে সেই বই পড়তেই পারে। তাই আসুন আমরা বইকে ভালোবাসি এবং বই পড়ি। 2025-এর বইমেলা আসছে, তার আগে আমার ভাই তার বইওয়ালা প্রকাশনী সংস্থা থেকে অনেকগুলো বই বেরোবে। আপনারা অবশ্যই বই কিনবেন, তার বই কিনবেন পছন্দ হলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বইয়ের সঙ্গেই দিন যাপন করবেন।